দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দেব আজকে শিরোনামগুলো। প্রায় 4 ঘন্টা পরও নেভেনি খুলনার পাটকলে লাগা আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 16টি ইউনিট। বান্দরবানে 16 ঘন্টার ব্যবধানে 2 ব্যাংকের 3 শাখায় ডাকাতি, কেএনএফ জড়িত জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। অপরাধীদের জন্য বিএনপির যত মায়া কান্না, বলছেন কাদের। সরকারের অপশাসনে দেশের মানুষ অসহায়, অভিযোগ বিএনপির। ভেজাল চেতনানাশকে প্রতিবন্ধী 3 শিশুর মৃত্যু, ল্যাব টেস্টে প্রমাণ। উদাসীন ছিল স্বাস্থ্য অধিদপ্তর। দর্শক, আজ আপনাদের সাথে আছি আমি মঞ্জুর আল মতিন। আজকে আমাদের আলোচনা আমরা শুরু করব বুয়েট প্রসঙ্গ নিয়ে, যেটা নিয়ে গত কদিন ধরে আলোচনা চলছে। সেখান থেকে রাজনৈতিক পরিস্থিতি এবং বান্দরবানে ব্যাংক ডাকাতির যে ঘটনা ঘটে গেছে সেখানেও আসতে চাই। 3 জন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। আছেন জনাব আশরাফ কায়সার, সিনিয়র সাংবাদিক। আছেন জনাব শাবান মাহমুদ, প্রেস মিনিস্টার, বাংলাদেশ হাই কমিশন দিল্লি। এবং আছেন জনাব ইলিয়াস খান, সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় প্রেস ক্লাব। আপনাদের 3 জনকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। দর্শক, আলোচনায় যাওয়ার আগে বুয়েটের সবশেষ অবস্থা নিয়ে একটা প্রতিবেদন দেখে নেব। গেল কয়েকদিন ধরেই ছাত্র রাজনীতির পক্ষ বিপক্ষ নিয়ে আলোচনায় বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বুয়েট। প্রতিষ্ঠানটির সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে সংবাদ সম্মেলন করে ছাত্রদল। তাদের দাবি, বুয়েটে ফের দখলদারি প্রতিষ্ঠা করতে চায় ছাত্রলীগ। আমরা সাধারণ শিক্ষার্থীদের আপনার বুয়েট ক্যাম্পাসে কী ধরনের রাজনীতি চর্চা হবে সেটি আপনি বুয়েটের শিক্ষার্থীর সিদ্ধান্ত নেবে। ছাত্রলীগ যে ধরনের অপরাজনীতি চর্চা করছে ক্যাম্পাসগুলোতে জবরদখলমূলকভাবে, সেখানে তো অন্য কোনো বিরোধী মতো ছাত্র সংগঠনের কোনো দায়ভার নেই। বিশেষ করে ছাত্রদলের তো একেবারেই নেই। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ বুয়েট সহ কোনো একটি হলে আমাদের ছাত্রদলে একজন কর্মীকেও থাকতে দেওয়া হয় না, নেতা তো পরের কথা। তবে ছাত্রদলের সংহতিকে রাজনৈতিক মদতপুষ্ট জানিয়ে তা প্রত্যাখ্যান করে বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা। এই সংকটপূর্ণ মুহূর্তে ছাত্রদলের এমন বক্তব্যকে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করি এবং তাদের এই রাজনৈতিকভাবে মদতপুষ্ট সংহতিকে আমরা বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করছি। এদিকে হুমকি ধমকির তদন্ত ও নিজেদের নিরাপত্তা চেয়ে বুয়েট উপাচার্যের কাছে আবেদন করেছেন প্রতিষ্ঠানটিতে ছাত্র রাজনীতির পক্ষের শিক্ষার্থীরা। প্রমাণসহ আজকে আমরা ভিসি স্যারের কাছে একটি আবেদন দিয়েছি। আশরাফ লাল। শুরুতেই জনাব আশরাফ কায়সার, আপনার কাছে আসতে চাই। এখানে ছাত্রলীগের তরফ থেকে গতকালকে সভা করে বলা হয়েছে যে তারা নিয়মতান্ত্রিক রাজনীতি করতে চান এবং সেখানে তারা বুয়েটের ছাত্রছাত্রীদের যে দাবি সেগুলোর প্রতি সম্মান রাখবেন হয়তো। এর পাশাপাশি এই যে আজকেও আমরা শুনছিলাম তারা নানানভাবে হুমকির মুখে পড়ছেন যারা এই আন্দোলনের সাথে জড়িত। এখন প্রশ্ন হচ্ছে, অন্যান্য যেসব জায়গায় ছাত্রলীগ রাজনীতি করছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, সেখানে আসলে কতটুকু তারা নিয়মতান্ত্রিক থাকতে পারছে এবং এর আগে ছাত্রলীগের বিরুদ্ধে যতগুলো অভিযোগ বুয়েটকে কেন্দ্র করে, সেখান থেকে তারা যদি আবার রাজনীতিতে ফেরতও আসে, বুয়েটে বেরিয়ে আসার সম্ভাবনা কতটুকু? দেখুন, এখন মোটা দাগে বিতর্কটি এমন দাঁড়িয়েছে যে আমরা কি ছাত্র রাজনীতি চাই কি চাই না। আমার মনে হয় এই বিতর্ক একটি কৌশলী বিতর্ক। কেননা নীতিগতভাবে ধরুন আমি ছাত্র রাজনীতির পক্ষের মানুষ এবং আমি চাই সমস্ত ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকুক এবং ছাত্র সংসদ থাকুক এবং তাদের নির্বাচিত প্রতিনিধিরা ছাত্র সংসদে থাকুক, যাতে ছাত্রদের দাবি দাওয়া নিয়ে ছাত্র সংসদ কাজ করতে পারে। এটি একাডেমিক একটি বর্ণনা হলো। এবার আপনি বাস্তব অবস্থার দিকে তাকান, ছাত্রদের চেহারার দিকে একবার তাকান, ছাত্র রাজনীতির চেহারার দিকে একবার তাকান, ছাত্র সংসদগুলোর দিকে তাকান এবং ক্যাম্পাসে ছাত্র রাজনীতির নামে কি হয় বাস্তবে সেটির দিকে আরেকবার তাকান। তখন আমি আরেকবার পেছনে চলে আসি, ছাত্র রাজনীতি আমি চাই কি চাই না। এখন বুয়েটে আবরার ফাহাদকে যেভাবে হত্যা করা হয়েছে এবং আপনি দেখুন, আমরা সবাই সিসিটিভিতে দেখেছি কিভাবে তাকে নির্যাতন করা হচ্ছে, কিভাবে তাকে সিঁড়ি দিয়ে নামানো হচ্ছে, কিভাবে তাকে হত্যা করা হলো। এরকম একটি ঘটনা ছাত্র রাজনীতির কোন অধ্যায়ে রয়েছে যে আপনি ভিন্ন মতের একজন মানুষকে এভাবে টর্চার করবেন এবং সবাই মিলে, একটি ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা মিলে এই কাজটি করেছে? এটি কি শুধু একমাত্র বুয়েটে ঘটেছে এবং একদিনই ঘটেছে? মোটেই তা না।
এটি একদিন আমাদের নজরে এসেছে, কেননা ওই আবরার ফাহাদ ওই কারণে নির্মমভাবে নির্যাতিত হয়ে মারা গেছেন। এরকম ঘটনা ক্যাম্পাসে হচ্ছে। তারা যে খোলা চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রীর কাছে, সেখানে নগ্ন করে পেটানোর মতো ঘটনা তারা উল্লেখ করেছেন। এবং আমি আপনাকে বলি যে এখানে যে হলে থাকা কি ভয়ঙ্কর পরিস্থিতি এবং গণরুমে থাকা কি ভয়ঙ্কর পরিস্থিতি, এবং যেই ছাত্র সংগঠন যখন যেই ক্যাম্পাসের নিয়ন্ত্রণ রাখে, যেই হলের নিয়ন্ত্রণ রাখে, সেখানে যে কি বিভীষিকাময় পরিবেশ কাজ করে, আমার ধারণা বাইরের অনেকেরই কিন্তু এই ধারণা নাই। যেই ছাত্রদল আজকে সমাবেশ করে বক্তৃতা দিয়েছে, আমি স্টুডেন্ট লাইফে জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে এই ছাত্রদলের চেহারা দেখেছি। তাদের কারণে ক্যাম্পাসে কত মানুষ থাকতে পারেনি, পরীক্ষা দিতে পারেনি, ক্লাসে যেতে পারেনি। এখন ছাত্রলীগের চেহারা আমরা দেখতে পাই সমস্ত ক্যাম্পাসে। এর বিবরণ ছাত্ররা জানেন, শিক্ষকরা জানেন, কর্মচারীরা জানেন এবং দেশের মানুষ জানেন। কিন্তু এটি এমন এক জায়গায় দাঁড়িয়ে গেছে যে প্রতি টার্মে তার চেহারা ভয়ঙ্কর থেকে আরও ভয়ঙ্কর হচ্ছে। এখন আপনি জানেন ধারাবাহিকভাবে সরকার ক্ষমতায় রয়েছে, ক্যাম্পাসগুলোতে একচ্ছত্র আধিপত্য রয়েছে। ভিন্ন মতের ছাত্র সংগঠন, সেটি বাম সংগঠন হোক আর কাছাকাছি বাম হোক, তাদেরও কিন্তু থাকার জায়গা নাই। আপনি জানেন যে রাজু ভাস্কর্য কালো পতাকা দিয়ে ঢাকার কারণে, কালো কাপড় দিয়ে ঢাকার কারণে দুজনকে পেটানো হয়েছে কয়েক মাস আগে। তার মানে হচ্ছে যে আপনি ভিন্ন মতের মানুষকে, তার যদি কোনো যৌক্তিক দাবিও থাকে, সেটিকে টলারেট করার মতো অবস্থায় ক্যাম্পাসগুলোতে নাই। এবার আপনাকে বলি, ছাত্রদের দাবি দেওয়া নিয়েই তো ছাত্র রাজনীতি হওয়ার কথা, তার লেশ মাত্র কোথাও নেই। মূল হচ্ছে নেতৃত্বের অর্জন, অর্থকরী অর্জন, তাদের দাবি দেওয়া, তাদের দলীয় রাজনীতির দাবি দেওয়া, এবং দলীয় রাজনীতিও তাও তো রাজনীতি অবশিষ্ট ছিল, তারপরে ব্যক্তিগত চাওয়া পাওয়ার রাজনীতির দাবি দেওয়া, এবং কোথায় টেন্ডার হচ্ছে, কোথায় হল হচ্ছে, কোথাও পুকুর থেকে মাছ চাষ করা হচ্ছে, এই যদি হয় ছাত্র রাজনীতির চেহারা, সেই রাজনীতিকে কিন্তু অপছন্দ করার যথেষ্ট কারণ রয়েছে। সেখানে যদি হয় নির্যাতন এবং অত্যাচার এবং নির্মমভাবে মানুষকে পেটানো কোনো ফেসবুক পোস্টের জন্য, যেটা আবরার ফাহাদের ক্ষেত্রে ঘটেছে, সেই জন্য ওই ক্যাম্পাসে ছাত্ররা যে রাজনীতি চাচ্ছে না, আমি কিন্তু পরিষ্কারভাবে বুঝতে পারছি কেন তারা চাচ্ছে না। এটার মানে কিন্তু এই না তারা ছাত্রলীগকে প্রতিহত করতে চাচ্ছে, এই অপব্যাখ্যা দেওয়ার কিন্তু সুযোগ নেই। তারা ছাত্রদলকেও প্রতিহত করতে চাচ্ছে। তারা নিজেরাই বলেছে শিবির এবং হিজবুত তাহরির মতো কোনো সংগঠন, আপনি জানেন কোনো লিফলেট আমরা দেখেছি ক্যাম্পাসে বিতরণ করা হয়েছে। এটি ভাবার কোনো কারণ নাই যে ওই সংগঠন ওখানে গেড়ে বসেছে, বা যেমনটি করে বাইরের থেকে বলাও হচ্ছে। বাইরের থেকে লিফলেট বিতরণ করতে পারে অনেকেই, অনেক উগ্রবাদীরাও করতে পারে। কিন্তু বুয়েটের যেই পরিবেশ দেখুন, আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার পরিবেশ অনেক কারণে ব্যাহত। ছাত্ররা তার অনেকাংশে দায়ী, ছাত্র রাজনীতি দায়ী, শিক্ষক রাজনীতি দায়ী, এবং শিক্ষক রাজনীতির যে কি ভয়ঙ্কর চেহারা দাঁড়িয়েছে সেটি দায়ী। যেখানে আপনার পড়াশোনার পরিবেশ, একাডেমিক পরিবেশ, রিসার্চের পরিবেশের চেয়ে দলীয় লেজুর বৃত্তি এটি হচ্ছে মূল উপাস্য, সেই পরিস্থিতি দায়ী। এই জায়গায় বাস্তবিক বিবেচনায় চিন্তা করতে হবে যে আমরা বুয়েটে আবার রাজনীতি চাই কিনা। এখন ছাত্রলীগ যেমন করে বলছে যে বুয়েটের ছাত্রদের প্রতিনিধিত্ব থেকে তারা সিদ্ধান্ত নেবেন কী ধরনের রাজনীতি হবে, কি সেটি কিন্তু আসলে প্রেস কনফারেন্সে বলা খুব সহজ, সেটি বাস্তবে ঘটানো খুব কঠিন। কারণ আপনি যখন কোনো ছাত্রদলের কোনো সাধারণ ছাত্রদের প্রতিনিধিত্ব না থাকে, আপনি তার মতামত জানবেন কি করে, এবং সেটি জানানোর কি কোনো সুস্থ পরিবেশ রয়েছে? দেখুন, আপনি সাধারণ ছাত্ররা কিন্তু প্রতিবাদ করছে, তাদেরকে ভয়ভীতির মধ্যে রাখা হয়েছে, তাদের বিরুদ্ধে প্রচারণা চালানো হয়েছে, তাদেরকে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে হুমকি দেওয়া হয়েছে, এটিও তো পরিবেশ। এবং যেখানে এখনও ছাত্র রাজনীতি চালু হয়নি, তার আগের অভিযোগ যদি এগুলো হয়, বুয়েট প্রশাসনকে এই দায়িত্ব নিতে হবে যে এই পরিবেশ কারা তৈরি করছেন। সেখান থেকে সিদ্ধান্ত নিতে হবে যে রাজনীতির পরিবেশ কি হবে এবং আদৌ রাজনীতি সেখানে কতটা সুফল বয়ে আনবে। ধন্যবাদ। জনাব শাওন মাহমুদ, আপনার কাছে আসতে চাই। এখানে ওবায়দুল কাদের সহ অনেকেই বলছেন যে বুয়েটে ছাত্র রাজনীতি না থাকার কারণে সেখানে জঙ্গিবাদের উত্থান হচ্ছে, হিজবুত তাহরির সেখানে ক্ষেত্র বিশেষে অনেকে অভিযোগ করছেন যে তারা এখানে মোটামুটি গুছিয়ে উঠতে পারছে ছাত্র রাজনীতি না থাকার কারণে। কথা হচ্ছে জামাত বা হিজবুত তাহরির যদি সেখানে রাজনীতি করেও থাকে, তাহলে সেখানে প্রশাসন কি করলো, এবং সেটার জন্য আরেকটি রাজনৈতিক দল বা অন্য রাজনৈতিক দলকে কেন সেখানে রাজনীতি করতে হবে? সেটা তো প্রশাসনই নিয়ন্ত্রণ করতে পারে যেখানে হিজবুত তাহরির থাকবে কি থাকবে না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব যে কথাটি বলেছেন, তিনি কিন্তু ছাত্র জীবনে তুখোর ছাত্রনেতা ছিলেন। তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ছিলেন, এবং দুঃসময়ে এটি বলছি যে যে মুহূর্তে বাংলাদেশে প্রগতিশীল রাজনীতির ধারাটা প্রায় লক্ষ্যচ্যুত হচ্ছিল,
সামরিক শাসকরা এসে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক ধারাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছে এবং বাংলাদেশের গণতান্ত্রিক চর্চাটা যে মুহূর্তে প্রায় অনুপস্থিত হতে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে ওবায়দুল কাদের সাহেব বা তার আদর্শিক রাজনৈতিক সংগঠন ছাত্রলীগ, বাংলাদেশ ছাত্রলীগ, তারা কিন্তু ছাত্র সমাজের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা সৃষ্টি করে সাধারণ ছাত্রদের অধিকার প্রতিষ্ঠার যে লড়াই সংগ্রাম সেটিতে তিনি নেতৃত্ব দিয়েছেন। তিনি তার পূর্ব অভিজ্ঞতা থেকেও এই কথাটি বলতে পারেন এবং তিনি এই আশঙ্কাটি ব্যক্ত করেছেন। এটি কিন্তু শুধু ওবায়দুল কাদের সাহেবের আশঙ্কা নয়, এই দেশমাতৃকার যারা প্রিয় সন্তান, এই দেশটাকে যারা ভালোবাসেন এবং এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের যারা সুন্দর ভবিষ্যৎ প্রত্যাশা করেন, তাদের প্রায় প্রত্যেকেরই এই একই অভিমত যে ছাত্র রাজনীতি যেখানে নেই বা ছাত্র রাজনীতির চর্চার অনুপস্থিতির কারণে সেখানে প্রতিক্রিয়াশীল চক্র তারা নীরবে তাদের একটা ক্ষমতার বিস্তার বা প্রসার ঘটানোর একটা সুযোগ তারা তৈরি করে। বুয়েট হচ্ছে বাংলাদেশের সবচেয়ে মেধাবী ছাত্রছাত্রীদের একটি প্রতিষ্ঠান। এখানে যারা বিজ্ঞান বিভাগ থেকে সর্বোচ্চ ভালো রেজাল্ট করে আসে তাদের দুটো লক্ষ্য থাকে, প্রকৌশলী অথবা চিকিৎসক। তো বুয়েট হলো সেই বিবেচনায় সর্বোচ্চ একটি মেধাবী প্রতিষ্ঠান। আমরা অতীতেও লক্ষ্য করেছি যে যারা অত্যন্ত মেধাবী ছাত্রছাত্রী তারা কিন্তু রাজনীতি বিমুখ থাকে, প্রায় তারা পড়াশোনায় ব্যস্ত থাকেন। ফলে রাজনীতি বিমুখতা এক জিনিস, আর পড়াশোনায় ব্যস্ত থাকার ভেতর দিয়ে বাংলাদেশের সঠিক রাজনৈতিক বাস্তবতাটাকে বুঝতে না পারার যে একটা প্রবণতা, সেটি কিন্তু অনেক ভয় বা আশঙ্কার কারণ। সেই জায়গা থেকে ওবায়দুল কাদের সাহেব এই কথাটি বলেছেন। আবার এটিও সত্য যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেখানে ছাত্র রাজনৈতিক বা ছাত্র সংগঠনগুলো প্রবলভাবে অ্যাক্টিভ থাকার পরেও কিন্তু সেই জায়গায় জঙ্গিবাদ, ছাত্র শিবির বা চরমপন্থী ছাত্র সংগঠনের কিন্তু উত্থান আমরা লক্ষ্য করেছি। তাহলে এই কথাটা কি ধোপে টেকে যে ছাত্র রাজনীতি শুরু হলে এই সমস্যা যদি আদৌ থেকে থাকে, একইভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমরা এই চিত্র দেখেছি। তার মানে ছাত্র রাজনীতি সক্রিয় থাকলে বা সরব থাকলেই যে সেখানে জঙ্গিবাদ, মৌলবাদ অথবা প্রতিক্রিয়াশীল চক্রের উত্থান হবে না, সেটিও কিন্তু গ্যারান্টি সহকারে বলা যাচ্ছে না। চট্টগ্রাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আলোকেই আমরা এই উদাহরণটা টানতে পারি। কিন্তু ওবায়দুল কাদের সাহেব যে কথাটি বলেছেন তার সঙ্গে আমি পুরোপুরি একমত। ছাত্র রাজনীতি চর্চার যদি সুযোগ না থাকে বুয়েটে অথবা কোনো ক্যাম্পাসে, সেই জায়গাতে নানান ধরনের শঙ্কা বিরাজ করতেই পারে এবং এটি প্রমাণিত। কিন্তু এখানে ছাত্রছাত্রীদের এতদিনের যে অভিযোগ, বিশেষ করে হলে হলে নিগৃহণের, নির্যাতনের, সেখান থেকে ছাত্রলীগ যে বেরিয়ে আসবে সেটার গ্যারান্টি বা কে দেবে? এই গ্যারান্টিটুকু আমি শুধুমাত্র প্রগতিশীল ছাত্র সংগঠন ছাত্রলীগ এই দায়িত্বটা পালন করবে এবং ছাত্রলীগ তার রাজনৈতিক চর্চার ভেতর দিয়ে, সাংগঠনিক আদর্শিক চর্চার ভেতর দিয়ে পুরো ক্যাম্পাসকে বা পুরো বিশ্ববিদ্যালয়কে প্রগতির ধারায়, গণতান্ত্রিক ধারায় বা স্বাধীনতার পক্ষের শক্তি হিসেবে ওই বিশ্ববিদ্যালয়টাকে সুপ্রতিষ্ঠিত করবে। এই গ্যারান্টি আমি দিতে পারি না, কারণ অবশ্যই ছাত্র রাজনীতি করার অধিকার যেমনি সবার আছে, ঠিক তিনি কোন মানসিকতা ধারণ করেন, কোন আদর্শ ধারণ করবেন, সেটিও প্রত্যেকটা ছাত্রের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য বা তার ব্যক্তিগত চয়েজের জায়গা। কিন্তু ছাত্রলীগ বারবার প্রমাণ করেছে স্বাধীনতার উষা লগ্ন থেকে এ পর্যন্ত যে বাংলাদেশের গণতান্ত্রিক চর্চায় ছাত্র রাজনৈতিক সংগঠনের মধ্যে এখন পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের একটা গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে, তাদের একটা ঐতিহাসিক ভূমিকা রয়েছে। সেই ধারাবাহিকতায় আমরা বলতে পারি যে ছাত্রলীগ তার আদর্শিক চর্চার মাধ্যমে পুরো প্রতিষ্ঠানে এই জঙ্গিবাদ, মৌলবাদ অথবা চরমপন্থীদের বিপক্ষে একটি বড় চ্যালেঞ্জ নিয়ে তারা কাজ করার মতো সক্ষমতা তারা রাখে এবং তারা যে আদর্শকে ধারণ করে, বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে আদর্শ, অসাম্প্রদায়িক চেতনার যে আদর্শ, মুক্তিযুদ্ধের ধারায় বাংলাদেশকে পরিচালনার যে আদর্শ এবং ধর্মনিরপেক্ষতার আলোকে ছাত্রলীগকে পরিচালনার যে আদর্শ, সেই আদর্শ এবং সকলে মিলে দেশের উন্নয়নের যে একটা অভিন্ন লক্ষ্য, সেই লক্ষ্যের জায়গা থেকে আমরা বলতেই পারি যে বাংলাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ তার ঐতিহ্যের ধারাবাহিকতায় অবশ্যই তারা এই দাবি করতে পারে যে তারা যে কোনো অশুভ বা অন্ধকার রাজনীতির যে একটা অশুভ সূচনা কোনো জায়গায় যদি বিস্তার ঘটে, সেখানে তারা চ্যালেঞ্জ গ্রহণ করে ওই রাজনীতির পুরো উল্টা চিত্র এনে
বিপরীত ধারা তৈরি করে মানে গণ আকাঙ্ক্ষার যে বাস্তবায়ন এবং প্রগতি, ধর্মনিরপেক্ষতা এবং সর্বোপরি ছাত্র কল্যাণে ছাত্রদের সার্বিক স্বার্থ রক্ষার যে রাজনীতি, সেই জায়গায় ছাত্রলীগ একটা অবশ্যই সিগনিফিক্যান্ট একটা রোল নেওয়ার মতো সক্ষমতা ছাত্রলীগ রাখে। অনেক ধন্যবাদ। জনাব ইলিয়াস খান, আপনার কাছে আসতে চাই। ছাত্রছাত্রীরা স্পষ্টতই তাদের চিঠিতে সনি হত্যাকাণ্ড থেকে শুরু করে আবরার ফাহাদ পর্যন্ত উল্লেখ করেছে এবং আজকেও বিএনপি যখন তাদের এই আন্দোলনের সাথে সংহতি জানাতে গেছে তারা সেটাকে প্রত্যাখ্যান করেছে। সব মিলিয়ে যেটা একটু আগেই জনাব শাবান মাহমুদ বলছিলেন, বাংলাদেশের সবচেয়ে মেধাবী ছাত্রছাত্রীরাই তো বুয়েটে আসে, তারা কি রাজনীতিকেই সব মিলিয়ে প্রত্যাখ্যান করছে আসলে? না, আমি তা মনে করি না। যেমন বুয়েট এবং কৃষি বিশ্ববিদ্যালয় এগুলো কিন্তু এক ধরনের টেকনিক্যাল ইউনিভার্সিটি, এগুলো কিন্তু অন্যান্য ইউনিভার্সিটি না, ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি বা চট্টগ্রাম ইউনিভার্সিটি, এখানে পড়াশোনা কিন্তু একটু আলাদা, এটি আমাদের বুঝতে হবে সেই ক্ষেত্রে। এবং আমরা যতটুকু জানি এই দুটি বিশ্ববিদ্যালয়ে যারা পড়েন তাদের কিন্তু বেশি পড়াশোনা করতে হয়। যেমন একটু আগে শাবান মাহমুদ সাহেব বলেছেন যে এটা আমরা সবাই জানি, বা অনুষ্ঠান যারা দেখছেন তারাও জানেন যে মেধাবী ছাত্রদের লক্ষ্য থাকে দুটি প্রতিষ্ঠানে ভর্তি হওয়া, একটা হচ্ছে বুয়েট আর একটা হচ্ছে মেডিকেল। তো সেখানে প্রচুর পড়াশোনা করতে হয়। ছাত্র রাজনীতির ক্লেদাক্ত দিক এটা কিন্তু ছাত্ররা খুব ভালো করে উপলব্ধি করছে, কারণ এখন ছাত্র রাজনীতি নামে যা হচ্ছে, বিশেষ করে আপনি দেখুন 90 সালে স্বৈরাচার এরশাদের পতনের পর যে গণতান্ত্রিক সরকারগুলো এসছে, সেখানে ছাত্র রাজনীতি ছাত্রদের কল্যাণে কতটুকু ভূমিকা পালন করে সেটি কিন্তু আমাদের বিবেচনায় নিতে হবে। আজকে আপনি দেখবেন যে ছাত্রদল একটি প্রেস কনফারেন্স করেছে এবং বুয়েটের সাধারণ ছাত্ররা তাদের যে সংহতি প্রকাশ করেছে সেটি কিন্তু তারা প্রত্যাখ্যান করেছে যে না, তোমাদের সংহতি আমার দরকার নেই। মানে এর অর্থ হচ্ছে তারা কোনো ধরনের রাজনীতি চাচ্ছে না। রাজনীতি কেন চাচ্ছে না আমরা সেই চিঠিতেই তারা উল্লেখ করেছে। এখন যে ট্যাগটি দেওয়া হচ্ছে, একটু আগে আশরাফ ভাই বলেছেন খুব চমৎকার করে, যে কোনো জায়গায় দখলদারিত্ব কায়েম করতে হলেই একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হয় যে এখানে শিবির বা হিজবুত তাহরির বা অন্যান্য মৌলবাদী দল আছে। শিবির দেখার দায়িত্ব তো ছাত্রলীগের না, এর দায়িত্ব বুয়েট ক্যাম্পাসে শিবির বা হিজবুত তাহরির তাদের কর্মকাণ্ড চালাচ্ছে কিনা গোয়েন্দা সংস্থা আছে, বুয়েটের প্রশাসন আছে, অন্যান্য নানা গোয়েন্দা সংস্থা, এটা তো ছাত্রলীগের দায়িত্ব না। সুতরাং আমি মনে করি এখন যে চেষ্টা চলছে বুয়েট দখলের আবার নতুন করে, এবং হলের যে কি বলে যে নেগেটিভ দিকগুলো, আমরা তো অনেক কিছু জানি না। যেমন এখন ছাত্র রাজনীতির কারণে অনেক শিক্ষার্থী কিন্তু পরীক্ষাও দিতে পারে না। ভিন্ন মতের যারা ছাত্র সংগঠন করে, বিশেষ করে যারা নেতৃত্ব পর্যায়ে আছে, তারা কিন্তু ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারে না। এই চিত্র কিন্তু আমরা জানি না। ধরুন একটা সেশনে বহু শিক্ষার্থী পরীক্ষা দিতে পারে না, অনার্স করলেও সে মাস্টার্স করতে পারে না। তারপর দেখুন ছাত্রলীগের বা ছাত্র রাজনীতি এখন চেহারা দেখুন, এই যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আশরাফ ভাই আছেন, সেখানে আমরা নিশ্চয়ই জানি ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদককে তাদের কিন্তু বহিষ্কার করা হয়েছিল চাঁদাবাজি করার জন্য, কারণ ব্যাপক উন্নয়ন কাজ হয়েছিল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, তারা একটি বড় অঙ্কের চাঁদা চেয়েছিল। তখন মাননীয় প্রধানমন্ত্রী উদ্যোগ নিয়ে তাদেরকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করেছে। আবার এই কদিন আগে আপনি দেখুন যে একটা ধর্ষণের ঘটনা ঘটছে, জাস্ট এই ভর্তি পরীক্ষার আগে একটি বিশ্ববিদ্যালয়, দেশের মধ্যে একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় যেটিকে বলা হয়, সেই বিশ্ববিদ্যালয়ের সুনাম কোথায় নিয়ে গেছে। সুতরাং এখন যে ছাত্র রাজনীতির গৌরবোজ্জ্বল ইতিহাস আছে আমরা জানি, কিন্তু 90-এর পরে গৌরবোজ্জ্বল কোনো ইতিহাস নাই। যেমন আমরা যখন হলে ছিলাম, আশরাফ ভাই নিশ্চয়ই অভিজ্ঞতা আছে, হল সংসদ হতো, তাও 2-1 বার হয়েছে বা 2-3 বার হয়েছে, সেখানে খেলাধুলা ছিল, সাহিত্য চর্চা ছিল, হল সংসদ যেগুলো বা ডাকসু। এখন তো সেগুলো কোথাও নেই। একটি বিশ্ববিদ্যালয় কোথাও নির্বাচন হচ্ছে না, একটি কলেজে কোথাও নির্বাচন হচ্ছে না। ছাত্রদের রাজনীতি করার যে প্রতিযোগিতামূলক রাজনীতি, তাদের যে গণতান্ত্রিক চেতনা গড়ে উঠবে, সেই প্র্যাকটিসটা হচ্ছে না। একটি সংগঠন সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এক ধরনের দখলদারিত্ব কায়েম করেছে, এবং নিঃসন্দেহে তারা যে দল যখন ক্ষমতায় থাকে সেই দলের লেজুর ভিত্তি সেই ছাত্র সংগঠন করে। সাধারণ ছাত্রদের পক্ষে তো কেউ কোনো কথা একটি কথা কোথাও বলছে না। আমরা যেমন শুনি যে কি গেস্ট রুম কালচার আমাদের সময় ছিল, কিন্তু এত তীব্র আকারে ছিল না, এত ব্যাপক আকারে ছিল না, এবং ন্যূনতম একটি সহাবস্থান ছিল সব ছাত্র সংগঠনে। আমরা 3জনই বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা করেছি, আমরা জানি যে আমাদের সময় দেখেছি যে মধুর ক্যান্টিনে একটি সংগঠন প্রোগ্রাম করতেছে, আবার ডাকসু ভবনের সামনে করতেছে, অপরাজয় বাংলায় করতেছে। এখন কিন্তু কিচ্ছু নেই কোথাও, শুধু একটি সংগঠন বিশ্ববিদ্যালয় থাকবে এবং সেটি হচ্ছে ছাত্রলীগ। সুতরাং এই এখন যে অবস্থায় দাঁড়িয়েছে, এটি কতটুকু আমাদের ছাত্রদের কল্যাণে বা দেশের কল্যাণে কতটুকু কাজে লাগবে সেই প্রশ্ন আমার আছে। এবং আমি মনে করি আমরা ঘুরিয়ে পেঁচিয়ে বলবো যে
রাজনীতি খারাপ বলে কি রাজনীতি একদম বাদ দিয়ে দেবো? কিন্তু এখন সময় এসছে ছাত্র রাজনীতি আপাতত বন্ধ রাখার, কোনো ছাত্রদের কল্যাণে ন্যূনতম। এবং পৃথিবীর আপনি দেখবেন যে বহু দেশে, উন্নত দেশে ছাত্র রাজনীতি নাই, কিন্তু সেখানে কিন্তু নেতা সৃষ্টি হচ্ছে না। আমাদের বলা হচ্ছে যে ছাত্র রাজনীতি করে তারা পরবর্তীতে বড় নেতা হবে। ইলিয়াসের সঙ্গে আপনার কাছে ফেরত আসছি বিরতির পর, আপনি সুযোগ পাবেন। দর্শক একটু পরে ফেরত আসছি, আশা করি সাথে থাকবেন। দর্শক আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক্য। আমরা কথা বলছিলাম বুয়েট প্রসঙ্গ নিয়ে। শাবান মাহমুদ বোধহয় কিছু যোগ করতে যাচ্ছিলেন সেখানে। যোগ না, মানে আমি ইলিয়াস যে বক্তব্যটা দিল ছাত্রলীগের যে ঐতিহ্যের ধারাবাহিকতায়, ছাত্রলীগ 90-এর দশকের পর থেকে ছাত্রলীগের সেই গৌরবোজ্জ্বল ভূমিকা অনুপস্থিতির কথা বলল। আমি এই জায়গায় শুধু একটু যোগ করতে চাই যে এটার অ্যাকচুয়ালি সূচনা লগ্নটা আশরাফ ভাই বা ইলিয়াস খান কেউই অস্বীকার করতে পারবে না। সর্বদলীয় ছাত্র ঐক্য স্বৈরাচার বিরোধী আন্দোলনে যে একটা অসাধারণ ভূমিকা রেখেছিল, সেই জায়গায় কিন্তু ছাত্রলীগের একটা গৌরবোজ্জ্বল ভূমিকা ছিল। এবং ছাত্রলীগ সেই আন্দোলনে নেতৃত্ব দিয়েই এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রেখেছে। সেই জায়গায় জাতীয়তাবাদী ছাত্র দলেরও একটা অগ্রণী ভূমিকা ছিল, আমি অস্বীকার করব না। কিন্তু ছাত্র রাজনীতিটা বিশেষভাবে কলুষিত হয় আমার মনে হয়, আমি যদি ভুল না করি, 1988 সালে দীর্ঘ আকাঙ্ক্ষার পর যে আমরা ডাকসু নির্বাচন পেয়েছিলাম, এবং ডাকসু নির্বাচনে তখন জাতীয়তাবাদী ছাত্রদল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। সেটি ছাত্র সংগঠন হিসেবে তাদের গৌরব করার কথা, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রছাত্রীরা তাদেরকে নির্বাচিত করেছে। কাজেই এই বাস্তবতাও মেনে নেওয়াই ছিল প্রত্যেকটা ছাত্র সংগঠনের, আমি মনে করি, পবিত্র দায়িত্ব। সেই জায়গায় তারা দায়িত্বটা পালন করেছিল। কিন্তু বিশ্ববিদ্যালয়ে ডাকসুতে নির্বাচিত হওয়ার পরের দিনই ছাত্রীদের উপরে নগ্ন হামলার ভেতর না, সেবার হামলা করে নাই, আগের বার হামলা করেছে। যেবার জিততে পারেনি, ছাত্র সংগ্রাম পরিষদ জিতেছিল। সেটাই তো 88 সালের কথাই বলছি, 88 সালের কথা বলি, তখন তারা হামলা করেছিল। সেই হামলাটা আজও, আশরাফ ভাই অস্বীকার করতে পারবেন কিনা, আজও ছাত্র রাজনীতির জন্য একটা কলঙ্কের তিলক হয়ে আছে। কাজেই ছাত্র রাজনীতি তার যে গতিপথ চেঞ্জ হয়েছে, এর জন্য কিন্তু জাতীয়তাবাদী ছাত্র দলকেই আমরা দায়ী করতে পারি। জি, এবং সেই তাদেরকে দায়ী করার ভেতর দিয়ে ছাত্রলীগও যে সেই ছাত্র দলের উপরে দোষ চাপিয়ে তাকে বিতর্কমুক্ত রাখবে না, তেমনটা নয়। ছাত্রলীগও যখন ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন হিসেবে বিভিন্ন ক্যাম্পাসে একচ্ছত্র আধিপত্য বিস্তারের জন্য নানান কৌশল প্রয়োগ করেছে। ইলিয়াস খান যেটি বলেছে যে ছাত্রলীগের কোনো নেতা চরম বিতর্কে জড়ানোর কারণেই মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তার ছাত্র সংগঠন থেকে তাকে বহিষ্কার করানোর ব্যাপারে তিনি দিক নির্দেশনা দিয়েছেন। এই জায়গাগুলো আমরা অস্বীকার করি না। আমরা বলতে চাই যে ছাত্র রাজনীতি তাদের কাছেই আমরা প্রত্যাশা করব যাদের নীতি, আদর্শ এবং সর্বোপরি যারা মেধাবী নেতৃত্ব দিয়ে আমাদের এই জাতিকে সামনের দিকে এগিয়ে নেবেন, এবং জাতির বৃহত্তর স্বার্থে তারা নিজ নিজ সংগঠন থেকে ভূমিকা রাখবেন। সেই জায়গাটা যখন অনুপস্থিত হয়ে যায়, তখনই কিন্তু এই বুয়েটের মতো মেধাবী প্রতিষ্ঠানে জঙ্গিবাদ, মৌলবাদ বা চরমপন্থীদের যে আশঙ্কার আমরা বিস্তার দেখি, সেই জায়গাটা ভীষণভাবে সত্য হিসেবে প্রমাণিত হয়। আমি মনে করি যে সামগ্রিক ছাত্র রাজনীতিতে নৈতিকতার যে একটা অবক্ষয় হয়েছে ধাপে ধাপে, সেই জায়গায় আমাদের উত্তরণ ঘটাতে হবে। জি, এবং আমাদের আদর্শ বা প্রত্যেকটা রাজনৈতিক দলের কিন্তু একটা সুনির্দিষ্ট আদর্শ থাকে। কোনো রাজনৈতিক দলেরই আমি মনে করি না যে আদর্শে কোনো ধরনের ঘাটতি থাকতে পারে অথবা আদর্শটাই বিতর্কিত, অ্যাকসেপ্ট যারা এই বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে না, সেই সব ছাত্র সংগঠনের বিষয়টা ভিন্ন। কিন্তু যারা স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধানকে ধারণ করে ছাত্র রাজনীতি করে, তাদের প্রত্যেকের আদর্শই আমি মনে করি যে দেশ গঠনের আদর্শ নিয়ে তারা অগ্রসর হচ্ছে এবং ছাত্রীদের কল্যাণেই তারা রাজনীতিটা করতে চায়। কিন্তু তারা যখন লক্ষ্যচ্যুত হয়েছে, সেই লক্ষ্যচ্যুত হওয়ার পরে তারা অনেকটা নীতি নৈতিকতার স্খলন ঘটেছে আমরা দেখতে পাই। এবং যেটি আশরাফ ভাই বলেছেন যে তারা এখন ছাত্র রাজনীতি করছে অর্থের উৎস হিসেবে, ছাত্র রাজনীতির তাদের পথটাকে ব্যবহার করার চেষ্টা করছেন। ক্ষমতা প্রয়োগের যে একটা অপচেষ্টা আমরা লক্ষ্য করছি। ছাত্র রাজনীতি হবে ডেফিনেটলি তাদের আদর্শ বাস্তবায়ন, দেশ গঠন,
এবং তারা ভবিষ্যতে এই স্বাধীন বাংলাদেশে কিভাবে ভূমিকা রাখতে পারে তার একটি লক্ষ্য বাস্তবায়ন, এবং অবশ্যই সেটি নীতি আদর্শ এবং তার মেধা প্রয়োগের ভেতর দিয়ে এটি হতে হবে। সেই জায়গায় আমরা যে ব্যত্যয় দেখেছি সেই জায়গা থেকে উত্তরণ ঘটানোর জন্য সার্বিকভাবে সকল ছাত্র রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। অন্যথায় এটি একটি ক্ষণস্থায়ী, এই সমাধানটা যদি দীর্ঘস্থায়ীভাবে আমরা সমাধান খুঁজি সেই জায়গায় আমাদের এই ছাত্র রাজনীতিকে শুদ্ধিকরণের জায়গায় নিয়ে আসতে হবে, এটাই আমি মনে করি। একটু ভিন্ন প্রসঙ্গে আসতে চাই, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আজকে জনাব ওবায়দুল কাদের কথা বলেছেন, বিএনপির তরফ থেকেও কথা বলা হয়েছে, সেই বক্তব্যের অংশ বিশেষ দেখে আবারও আলোচনায় ফিরব। আজকে বিশ্ব সংকট, বাংলাদেশের সংকট আছে, তারপরও দেখুন তেলের দাম, জ্বালানি মূল্য, আমরা এখানে সমন্বয় করেছি, জিনিসপত্রের দামও আজ কমে যাচ্ছে। এখন কেউ অপরাধ করলে খুনের মামলার আসামি, অস্ত্র মামলার আসামি, মানুষ মারার আসামি, আগুন সন্ত্রাসের আসামি হলে সেটা একটা অপরাধ। এই অপরাধের জন্য যারা জেলে যাবে তাদের জন্য কেন বিএনপির এত মায়া কান্না আমি জানতে চাই। সমস্ত জাতি আজকে ঐক্যবদ্ধ হয়ে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সংগ্রাম করবে, এটাই আজকে আমাদের মুক্তির একমাত্র পথ। আজকে বাংলাদেশের ছাত্র রাজনীতির যে অবক্ষয় হয়েছে, সেই অবক্ষয়ের ছাত্র রাজনীতি তারা বুঝতে চায় না, এটাই হচ্ছে তাদের কথার মূল। জনাব আশরাফ কায়সার, আপনার কাছে ফিরে আসি। 7 জানুয়ারি নির্বাচন হয়ে গেছে, এরপরে মাস তিনেকের বেশি সময় পেরিয়েও গেছে, এবং বিএনপির ব্যাপারে আওয়ামী লীগ স্পষ্টতই বলেছে বিএনপি নির্বাচনের ট্রেন মিস করে আসলে তাদের রাজনীতির যে রাজপথ সেখান থেকে অনেকটা ফসকে গেছে। কিন্তু তারপরও প্রতিদিনই বিএনপি নিয়ে আওয়ামী লীগের কোনো না কোনো নেতা কথা বলেন, সেখানে জনাব ওবায়দুল কাদের নিশ্চয়ই অগ্রণী। বিএনপি যদি একেবারেই আসলে সমীকরণের বাইরে চলে গিয়ে থাকে, তাহলে এখনো প্রতিদিনই বিএনপি নিয়ে কেন আওয়ামী লীগকে কথা বলতে হয়? অনেকে বলে থাকেন যে আওয়ামী লীগ নেতারাই, বিশেষ করে 2-1 নেতা তো বটেই, তারা বিএনপিকে বাঁচিয়ে রেখেছেন, এবং দেখুন প্রতিদিন এই ব্যাপারে কথা বলতে হয়। এবং মজার কথা হচ্ছে যে বিএনপি বিষয়ক একজন মন্ত্রীকেও আমরা মন্ত্রিসভায় সবসময় দেখতে পাই, সেটি আগের মন্ত্রিসভায়ও ছিলেন, বর্তমান মন্ত্রিসভায়ও আছেন। দেখুন, আপনার রাজনীতিতে যে ন্যারেটিভটা শাসক দল বা আওয়ামী লীগ বলতে চায়, তার যে একটা প্রতিপক্ষ দরকার, সেটি তো অবশ্যই বিএনপি। সেটি বিএনপি নির্বাচনে আসুক বা না আসুক, বিএনপি ট্রেন মিস করুক কি মিস করুক না, কিন্তু বিএনপির রাজনীতি নিয়েই তো আওয়ামী লীগকে কথা বলতে হবে। কেননা আওয়ামী লীগ তো চায় যে বিএনপিকে কাবু করতে, বেকায়দায় ফেলতে, তার যে আদর্শহীন, দিক নির্দেশনাহীন, কিছুটা স্বাধীনতা বিরোধীদের সাথে সম্পর্কিত রাজনীতি, সেটি আওয়ামী লীগ বলতেই থাকবে। বিএনপি এখন যতটাই বেকায়দায় থাকুক, বিএনপিকেও আমরা দেখতে পাচ্ছি সাংঘাতিকভাবে দেউলিয়া একটি অবস্থায় রয়েছে। দেখুন, গত নির্বাচনে বিএনপির কাছ থেকে আমরা প্রায় 3 মাস কোনো কৌশল দেখিনি, কোনো নেতৃবর্গকে রাস্তায় দেখিনি, এমনকি নির্বাচনকে মোকাবেলা করার যে কৌশল, দেখুন তারা তো বলতেই পারে যে সরকার নির্বাচনকে মুষ্টিবদ্ধ করে ফেলেছে এবং সরকার আমাদেরকে অংশগ্রহণ করতে দিতে চাচ্ছে না, এটি হতেই পারে, কিন্তু তাদের আসলে কোনো কৌশল ছিল না। তারা এরকম একটি জাতীয় নির্বাচন মোকাবেলা করার মতো কৌশলী অবস্থানেও ছিল না। বিকল্প ব্যবস্থাপনায় তাদের যে অপশন 2B অথবা অপশন 3C রেখে সামনে আগাতে হবে, সেটি আমরা দেখিনি। বিএনপিকে আমরা অনেক বছর ধরে দেখছি যে এই নির্বাচন নিয়ে বা সরকার বিরোধিতা ছাড়া তাদের রাজনীতিতে আর কোনো উপজীব্য বিষয় নেই। সেটি জনমানুষের সম্পৃক্ত বিষয় বলি, দ্রব্যমূল্যের বিষয় বলি, আপনার সিন্ডিকেটের ব্যাপার বলি, অথবা অর্থনীতিতে যে গুটি কয় মানুষের হাতে ক্রয় ক্ষমতা চলে যাওয়া, অথবা আমাদের এই যে বাজার পরিস্থিতিতে সরকারের নিয়ন্ত্রণ না থাকা, ইত্যাদি ইত্যাদি। বিএনপি আমার মনে হয় সেভাবে সাংগঠনিকভাবে জোরালো কোনো প্রতিবাদ করতে পারছে না, এবং মানুষকে সম্পৃক্ত গত 15 বছরে যেটি সবচেয়ে বেশি লক্ষণীয় হয়েছে, সেটি হচ্ছে দলীয় কর্মীদের বাইরে বা নেতৃবর্গের বাইরে আমরা সাধারণ মানুষকে সম্পৃক্ত হতে কম দেখেছি, রাস্তায় নামতে কম দেখেছি, আন্দোলনে অংশ নিতে কম দেখেছি। এই বাস্তবতায় নিরিখে বিএনপিকে নতুন করে ভাবতে হবে যে এখন তার রাজনৈতিক কৌশল কি।
এখন বিএনপি সর্বশেষ যে রাজনৈতিক অবস্থান সেটা হচ্ছে ভারতীয় পণ্য বর্জন কেন্দ্রিক, সেটা ইউটিউবার পিনাকি ভট্টাচার্য এটা হয়তো শুরু করেছিলেন। সেখান থেকে বিএনপি কি মনে করেছে এবং তারা তাদের মতো করে এটাকে সামনে আনার চেষ্টা করছে, এটা কি বিএনপি আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে কি জনপ্রিয় হচ্ছে সেই নিরিখে এখন নিজেদের কৌশল নির্ধারণ করে বলে আপনার মনে হয়, নাকি বিএনপি আসলে এইভাবে চলে আসলে কে কোনটা সামনে আনছেন বা মানুষ কি ভাবছে সেটা যৌক্তিকভাবে বিশ্লেষণ করে এই অবস্থানে আসে? আমার কাছে মনে হয়েছে যে যেহেতু এই ভারতীয় পণ্য বর্জনের ব্যাপারটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথম এসেছে এবং কিছু মানুষ সেটিকে প্রচারণা করছে, বিএনপি সেখান থেকে ইস্যুটা ধার করার চেষ্টা করেছে। তাও বিএনপির মতো একটি রাজনৈতিক দল যেভাবে তারা যদি এই স্ট্যান্ড নিয়েও থাকে, তাদেরকে যেভাবে নিতে হতো, আমি বিএনপিকে সেই অবস্থানে দেখছি না। এবং কোনো নেতৃবর্গ বলছেন, বাকিরা বলছেন দলে এখনও সিদ্ধান্ত হয়নি, দলে কখনোই সিদ্ধান্ত হয় না, যাতে করে জনগণকে তারা উদ্বুদ্ধ করতে পারেন তাদের আন্দোলনের ব্যাপারে। কাজে বিএনপি কিছুটা ধার করা ইস্যু নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে, এবং তাও খুব জোরালোভাবে না। আমার মনে হচ্ছে যে বিএনপিকে মৌলিকভাবে চিন্তা করতে হবে যে এই রাজনীতির চেহারাটি কেমন হবে, এবং সরকার যেভাবে বিএনপিকে কোণঠাসা অবস্থায় রেখেছে সেই জায়গায় তাদের আদর্শিক অবস্থান কি হবে, রাজনৈতিক কৌশলের অবস্থা কী হবে, এটিকে ভাবতে হবে। আমার মনে হয়েছে যে যে ভারতীয় পণ্য বর্জনের বিষয়টি, দেখুন শুধু ভারতীয় বর্জন না, ইসরায়েল গাজার যে বা প্যালেস্টাইন বা হামাসের যে যুদ্ধ, তারপরে আপনার মুসলিম বিশ্বে কিন্তু ইহুদি পণ্য বর্জনের, এমনকি মার্কিন পণ্য বর্জনেরও বেশ কিছু আন্দোলন হচ্ছে। এগুলো যে খুব বেশি এফেক্টিভ হয়েছে, কারণ একজন সাধারণ ভোক্তা তার বিবেচনা বোধ আর রাজনৈতিক ইস্যু অথবা কোনো দেশের ব্যাপারে প্রোপাগান্ডা অথবা কোনো দেশকে অপছন্দ করা, দেখুন ভারতের ব্যাপারে আপনার অবস্থান থাকতেই পারে, বিশেষ করে গত 2টি বা 3টি নির্বাচনে ভারতের যে ভূমিকা সেটি আপনি সমালোচনা করতেই পারেন। একইভাবে আপনি মার্কিন যুক্তরাষ্ট্র কতটা ইন্টারফেয়ার করতে চেয়েছিল, কতটা ব্যর্থ হয়েছে, কেন ব্যর্থ হয়েছে, এই চুলচেরা বিশ্লেষণও হতে পারে। বাট তাতে করে কি একজন সাধারণ ভোক্তা এই অবস্থানে তাকে নেবেন কি না, যে ভারতীয় পণ্য বর্জনের জায়গায় উনি যাবেন, এবং তাও বিএনপির আহ্বানে, সেটি বিএনপিকে নতুন করে ভাবতে হবে। জি, ধন্যবাদ। জনাব ইলিয়াস খান, আপনার কাছে ফিরে আসতে চাই। আজকে ওবায়দুল কাদের তার বক্তব্যে বলেছেন যে বিএনপির তরফ থেকে আসলে এই দুর্যোগে জনগণের পাশে দাঁড়ানোর খুব একটা উদ্যোগ নিতে তিনি দেখেননি। তারা গরিব মানুষের মধ্যে ইফতার বিতরণ করেছেন আওয়ামী লীগের তরফ থেকে আজকে, এবং তখনই উনি স্বীকার করেছেন যে দুর্যোগ আছে। এর পাশাপাশি আবার তিনি বলছেন যে দ্রব্যমূল্য কমেছে, তেলের দাম কমছে, ফলে আসলে কোনটাকে আমরা ঠিক ধরে নিব, দুর্যোগ আছে কি নেই, নাকি? উনি তো বলেছেন দুর্যোগে বিএনপি পাশে থাকছে না। আসলে হয়েছে কি, আমাদের ইফতারি হচ্ছে আমাদের দীর্ঘদিনের সংস্কৃতি। হঠাৎ করে এটি বন্ধ করে দেওয়ার সরকারের উচ্চ পর্যায় থেকে বলা হয়েছিল এটি না করার জন্য, কিন্তু এটা তো আমাদের সংস্কৃতি। বিশ্ববিদ্যালয়ে দেখা যায় ইফতারি করতে দেওয়া হচ্ছে না, কিন্তু অন্য অনুষ্ঠান করতে দেওয়া হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। এবং মানুষ এবার এমনটি হয়েছে যে এই না করতে না বলার কারণে আরো বেশি করে করেছে। সুতরাং ওবায়দুল কাদের সাহেব যেটি বলেছেন যে এই দুর্যোগে ভালো স্বীকার করছে, কারণ উনি এবং মাননীয় পররাষ্ট্রমন্ত্রী দুজনের কাজই হচ্ছে, আশরাফ ভাই বলেছেন যে বিএনপি বিষয়ক মন্ত্রী একজন, তার আর প্রমোশন হয়েছে, তার কাজ তো আমরা জানি পররাষ্ট্র বিষয়ক বিষয়াদি দেখা। কিন্তু আগে তিনি যেমন সকালে উঠে জিয়া পরিবারের বিরুদ্ধে গালাগালি দিয়ে দিন শুরু করতেন, রাতে শেষ করতেন, এখন পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পর আরও বেড়েছ না। যাই হোক, তারপর আজকে আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে ধন্যবাদ দিতে চাই যে তিনি বলেছেন যে দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে তা ড্রাইভিং সিটে তো বিএনপি নেই, আছে আওয়ামী লীগ। তারা বিরোধী দলের সহযোগিতা করতে পারে, কিন্তু মূল কাজটি সরকারকে করতে হবে। বাজারে কি পরিস্থিতি, মিডল ক্লাস বা লোয়ার মিডল ক্লাস যারা আছে তারা বোঝে। একটা আমাদের আয়ে এমন একটা বৈষম্য সৃষ্টি হচ্ছে, 1 শ্রেণীর মানুষ আছে তারা যে কোনো কিছু, তাদের এত অর্থ হয়েছে, এবং এগুলো তো মাঝে মাঝে আমরা গণমাধ্যমের কল্যাণে 2-1টি দেখি, 2-1টি বের হয়, বাকিগুলো আমরা দেখতেও পারি না, জানতেও পারি না। শেয়ার বাজার কি অবস্থা এখন আমরা দেখছি। তো কিছু মানুষ তো পায় না, আসলে কেনাকাটা ঠিকভাবে করতে পারছে না। এই যে বিভিন্ন মার্কেটের বিভিন্ন পত্রিকায় দেখি যে আগে বছরগুলোতে যেভাবে বেচা বিক্রি হতো এভাবে কিন্তু এবার হচ্ছে না, কারণ সাধারণ মানুষের কাছে পয়সা নেই। মুদ্রাস্ফীতি এত বেড়েছে যে তারা ন্যূনতম দামে তারা পণ্য কিনতে। জনাব ওবায়দুল কাদের অবশ্য বলছেন যে রাতভর শপিং মলগুলোতে কেনাকাটা চলছে, ফলে ওইদিকে কোনো অসুবিধা নেই। এখন উনি তো বলবেন, উনি হয়তো দেখেন রাতভর উনি কেমন কিভাবে দেখেছেন। আমরা গণমাধ্যমের কল্যাণে যেটা দেখি, যেমন বসুন্ধরা মার্কেটে কেমন দর্শক আসে, কেমন ক্রেতা আসেন, এই যে যমুনা ফিউচার পার্কে কেমন ক্রেতা আছেন, বিভিন্ন মার্কেটের
আলাদা আলাদা করে আমি দেখেছি বিভিন্ন পত্রিকায়, যে তাই আগের মতো প্রত্যেকটা বিক্রেতা যারা আছেন তারা বলছেন যে গতবার বা এর আগের বার যেভাবে বিক্রি হয়েছে এবছর কিন্তু সেরকম হচ্ছে না। সুতরাং তিনি কেন বলছেন আমি জানি না। বিএনপি পাশে কিভাবে থাকবে? বিএনপি তো তারাও তো ইফতার পার্টি করছে বিভিন্ন জায়গায়, শুধু ইফতার সামগ্রী দিচ্ছ বিভিন্ন জনকে, আর কি করতে পারে? উনি কি প্রত্যাশা করেন? উনি কি সবকিছু বিএনপির কাছে প্রত্যাশা করেন? সেটি করার তো কোনো যুক্তি নেই, সেটি সরকারকে করতে হবে। মানুষ কিভাবে কম দামে পণ্য কিনতে পারে, মানুষ কিভাবে স্বস্তিতে একটু বাঁচতে পারে, মানুষ কিভাবে হাসপাতালে সুচিকিৎসা পেতে পারে, এগুলো কতটুকু বাংলাদেশ আছে আমরা কিন্তু জানি। সুতরাং সমালোচনার জন্য সমালোচনা করা যাবে, বাট জনগণের প্রকৃত কল্যাণে সরকারি দল এবং বিরোধী দল যারা আছেন তাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে, এই জায়গাটায় আমাদের আসতে হবে। জি, ধন্যবাদ। জনাব শাবান মাহমুদ, এই প্রসঙ্গে যদি আর কিছু যোগ করা থাকে করতে পারেন। এর পাশাপাশি কুকি চিনদের যে ব্যাংক ডাকাতির ঘটনা, তাদের বিরুদ্ধে প্রথমত অভিযোগ, সেটার ব্যাপারে আসতে চাই। 22 সালে তারা ফেসবুকে একেবারে খোলাখুলি হুমকি দিয়েছিল ব্যাংকগুলোতে তারা ডাকাতি করবে, এবং এরপরে সেখানে নিরাপত্তাও বাড়ানো হয়েছিল, কিন্তু তারপর আবার ধীরে ধীরে সেই নিরাপত্তা কমে গেল। তাহলে এই নিরাপত্তা কমে যাওয়া এবং তারপরে এই যে ঘটনাগুলো ঘটলো, এর দায় কে নেবে? এটা তো অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে প্রাথমিক পর্যায়ে দায়টা আসবে, কারণ ডাকাতি, দিনে দুপুরে ডাকাতি হওয়া এবং ধারাবাহিকভাবে, তাও ব্যাংক ডাকাতি, সরকারি ব্যাংক, সোনালী ব্যাংক, এটা অবশ্যই সংশ্লিষ্ট এলাকায় যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বে নিয়োজিত ছিলেন তাদের উপরে প্রথম এই দায়ভারটা আসবে, এটি খুব স্বাভাবিক। এবং আমাদের অঞ্চলটাও বিবেচনা করতে হবে। বান্দরবান সবসময়ই কিন্তু একটু ঝুঁকিপূর্ণ এলাকা, হিল ট্র্যাক্স এরিয়া। সেই জায়গাগুলোতে কখনো কখনো আমরা দেখেছি যে স্থানীয় পর্যায়ে একটা সশস্ত্র বাহিনী গড়ে উঠেছে, সেখানে তো দীর্ঘস্থায়ীভাবেই অস্থিরতা চলছিল। এটি তো শান্তির পতাকাটা প্রথম নিশ্চিত করেছেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি শান্তি চুক্তির ভেতর দিয়ে। তিনি তখন 1996 সালে যখন আওয়ামী লীগ সরকার দীর্ঘ 21 বছর পর পুনরায় ক্ষমতায় আসে, পার্বত্য শান্তি চুক্তি, এই একটিমাত্র কারণে কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নোবেল বিজয়ী যদি হতেন শান্তিতে, সেটি খুব অযৌক্তিক হতো না, এবং এমন প্রত্যাশা কিন্তু অনেকের মধ্যে তখন সৃষ্টি হয়েছিল। সেই জায়গাগুলোতে আবার কি করে এই ধরনের একটি অবনতিশীল পরিস্থিতি আসলো, সেটি সরকারকে খতিয়ে দেখা অবশ্যই প্রয়োজন আছে আমি মনে করি। কারণ এটি একটি বার্তা, শুধু 3টি ব্যাংক ডাকাতি নয়, এবং এর সঙ্গে দেশীয় ষড়যন্ত্রের পাশাপাশি আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র আছে কিনা সেটিও ক্ষতি। কারণ আমরা এখন আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ব রাজনীতিতে আমরা অনেক কিছুই লক্ষ্য করছি যে বাংলাদেশকে ঘিরে আন্তর্জাতিক চক্রান্ত ষড়যন্ত্র কিন্তু এখন পর্যন্ত বন্ধ হয়নি। আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমার যখন অশান্ত থাকে, তখন কিন্তু ওই হিল ট্র্যাক্স এরিয়াগুলোতে আমরা একটা নতুন নতুন সংকট সৃষ্টির একটা আলামত দেখতে পাই, এবং এই জায়গাগুলো সবসময় সীমান্ত এলাকা হিসেবে বিবেচিত। এবং সেই জায়গাগুলোতে আমরা বিএনপি সরকারের আমলে তো দেখেছি যে এখানে 10 ট্রাক অস্ত্র পর্যন্ত সরবরাহ করা হয়েছিল, এবং সেই 10 ট্রাক অস্ত্রের যে মামলাটা এখন পর্যন্ত কিন্তু চলমান রয়েছে। এবং সেখানে আমরা দেখেছি যে সরকারের একটি সর্বোচ্চ শক্তিশালী গোয়েন্দা সংস্থার প্রধানও সেই অস্ত্র মামলার অন্যতম প্রধান আসামি হিসেবে কাজ করেছিলেন, এবং এটি প্রমাণিত সত্য। কাজেই এই জায়গাটা অত্যন্ত স্পর্শকাতর। অন্ততপক্ষে ব্যাংক ডাকাতির মধ্যে এই ঘটনাটা এখন পর্যন্ত আছে, এটা খতিয়ে দেখা দরকার। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেখানে আরও সরব হওয়া দরকার, সরকারকে আরও গুরুত্ব দিয়ে এই জায়গাটায় শান্তি নিরাপত্তা নিশ্চিত করা দরকার। অন্ততপক্ষে সেই 10 ট্রাক অস্ত্রের মতো কোনো চোরাচালান যাতে এখানে না আসে, এবং কোনো সরকারি গোয়েন্দা সংস্থার প্রধান যেন অভিযুক্ত না হয়, এমন কলঙ্ক যেন কোনো সরকারকে বহন করতে, সেটাই আমরা চাই। আর আমাদের ইলিয়াস খান, বন্ধু ইলিয়াস খান বলেছিলেন যে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী তিনি একটি বিশেষ রাজনৈতিক দলের ব্যাপারে বিষোদাগার করেন, তাদের সম্পর্কে অনেক সময় আক্রমণাত্মক বক্তব্য দেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব এতে কতটা ক্ষুণ্ণ হয় বা বিচ্যুত হয় আমি জানি না। তিনি বলেছেন যে তার তো পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত বিষয় নিয়েই কথা, তার জেনে রাখা উচিত একজন সাংবাদিক হিসেবে যে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ শুধুমাত্র একজন গণপ্রজাতন্ত্রী সরকারের এরকম গুরুত্বপূর্ণ মন্ত্রীই নন, তিনি কিন্তু ক্ষমতাসীন দলের অন্যতম মুখপাত্র। 4 জন দলীয় মুখপাত্র আছে আওয়ামী লীগের, তিনি তাদের মধ্যে অন্যতম। কাজেই তিনি একদিকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন, অন্যদিকে কিন্তু দলীয় নেতা হিসেবে তিনি দলের সিনিয়র নেতা। কাজেই যখন দলীয় নেতা হিসেবে তার দায়িত্ব পালন করেন, তখন তার
কোনো রাজনৈতিক দল সম্পর্কে যদি কোনো পর্যবেক্ষণ থাকে সেটি বলাটা কিন্তু অযৌক্তিক না, সেটি বলতেই পারে। তার জন্য যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ক্ষুণ্ণ হবে সেটি আমি মনে করি না। জি, জনাব আশরাফ কায়সার আপনার কাছে আসতে চাই। শান্তি চুক্তির কথা এরই মধ্যে এসেছে, কিন্তু তারপরে এতগুলো দশক যাবার পরেও সেখানকার শান্তি প্রতিষ্ঠিত হয়েছে কিনা, সেখানকার স্থানীয় মানুষদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে কিনা সেই প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসে। আবার এই সমস্যার একটা আন্তঃসীমান্ত সমস্যারও দিক রয়েছে, মিয়ানমার সহ অন্যান্য সীমান্তের ওপারে এই সমস্যাগুলো খানিকটা জিয়ে আছে বলে অনেকে বলেন। এই যে সমস্যাটা নতুন এক ধরনের এখানে এসকেলেশন হলো, সেটার কারণটা কি মনে হয়? দেখুন, আমরা 1997 সালে যে শান্তি চুক্তি হয়েছিল সেটার জন্য সাধুবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে এবং ওই আওয়ামী লীগ সরকারকে। খুবই গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ ছিল এবং যে কারণে পার্বত্য চট্টগ্রামে অশান্ত পরিস্থিতি, যেটি জেনারেল জিয়া এবং সামরিক শাসকরা একসময় করেছিলেন এবং কখনো কখনো ওই ভারতের অন্য উগ্রবাদীদেরকে সমর্থন দেওয়ার জন্য আমাদের সীমান্ত ব্যবহার করা হয়েছে, এগুলো সবই সত্যি। এবং কিন্তু যেই শান্তি চুক্তিটি হয়েছে সেটির যে বাস্তবায়নের জায়গা, সেটি কিন্তু ঘটনার এত বছর পরেও আমরা যদি জনসংহতি সমিতি যাদের সাথে আপনি শান্তি চুক্তি হয়েছে সেই যে তালিকা যদি দেখেন, সেটি কিন্তু বেশ হতাশার। কেননা আমরা কি প্রতিশ্রুতি দিয়েছিলাম, কতটুকু বাস্তবায়ন করেছি, কতটুকু করতে পারিনি। এবং তাতে করে যেটি হলো যে স্থানীয় সরকার বা ওই সরকারের হাতে, ওই আঞ্চলিক পরিষদের হাতে 3টি জেলার যেই ক্ষমতাগুলো দেওয়া দরকার এবং যেগুলো দিলে হয়তো ওখানকার পরিস্থিতি শান্ত হবে এবং যেখানে দিলে হয়তো সেখানকার উন্নয়ন ওই প্রাকৃতিক পরিবেশের জন্য যথোপযুক্ত হবে এবং কেন্দ্রীয় সরকারের এবং স্থানীয় সরকারের এক ধরনের ভারসাম্য তৈরি হবে, এই জায়গাগুলো পরবর্তীতে কিন্তু আমরা খুব ভালোভাবে পালন করিনি। আমি যতটুকু জানি যে অনেকখানি অমীমাংসিত রয়ে গেছে, অনেকখানি ঝুলে গেছে এবং অনেকখানি বাস্তবায়ন করা হয়নি। সেই সুযোগে যেটি তৈরি হয়েছে সেটি হচ্ছে জনসংহতি সমিতির বাইরেও ইউপিডিএফ তৈরি হয়েছে এবং গত 2 বছর আগে আমরা এই নতুন যে গোষ্ঠীটি কুকিচিন, তাকে আমরা উদ্বুদ্ধ হতে দেখছি। কেউ কেউ বলে থাকেন যে এটি কি স্বয়ংক্রিয়ভাবেই উদ্বুদ্ধ তৈরি হলো নাকি আমাদের কোনো আশ্রয় প্রশ্রয়ে এগুলো আবার তৈরি হয়। কেননা জনসংহতি সমিতির পাশাপাশি আমরা তাদেরকে দেখি ইউপিডিএফের সাথে তার যুদ্ধ হয় এবং কুকিচিনের সাথে আবার জনসংহতি সমিতির বিরোধ রয়েছে ইত্যাদি মিলিয়ে এক ধরনের রাজনৈতিক সম্পর্ক এবং কিছুটা সুতা টানাটানির সম্পর্ক ওখানে তৈরি হয়েছে। কিন্তু আমাদের খুব গুরুত্বের সাথে দেখতে হবে, আপনি জানেন কুকিচিনের সাথে কিন্তু 5 দফা আলোচনা হয়েছে বাংলাদেশ সরকারের, বিশেষ করে জেলা পরিষদের মাধ্যমে। সেই অবস্থায় কি করে আপনি ব্যাংক ডাকাতির মতো ঘটনা ঘটলো, কি করে তারা দিনের বেলা সামরিক পোশাক পরে আপনার চাঁদের গাড়িতে করে এসে বাজারে এসে ব্যাংক ডাকাতি করতে পারলো, এর সাথে যারা আইন শৃঙ্খলার দায়িত্বে রয়েছেন, মসজিদ থেকে ব্যাংক ম্যানেজারকে ধরে এনে 24 বা 36 ঘন্টা ধরে আপনি ব্যাংক ম্যানেজারকে খুঁজে পাচ্ছেন না। এবং তাতে করে আমাদের যে বাহিনীগুলো পার্বত্য চট্টগ্রামে রয়েছে তাদের জন্য আমাদের যে সুবিধাদি রয়েছে, বরাদ্দ রয়েছে, সেটিকেও প্রশ্ন করা উচিত। কারণ আপনি যদি এখন অনেকটা ক্ষীয় এরকম সামরিক শক্তি পার্বত্য চট্টগ্রামের তাকে নিয়ন্ত্রণ না করতে পারেন, সেটি কিন্তু আঞ্চলিক রাজনীতির সাথেও যুক্ত। মিয়ানমারের পরিস্থিতি আমাদের গভীরভাবে দেখা দরকার। এখানে এখন কিন্তু কেন্দ্রীয় সরকারের কর্তৃত্ব দিন দিন কমে আসবে এবং আরাকান সহ অন্যান্য জায়গায় কিন্তু গেরিলাদের হাতে নিয়ন্ত্রণ চলে যাবে। কাজে আমাদের যারা পার্বত্য চট্টগ্রামে রয়েছেন, তারা ভারতের সীমান্তের ওপারে যারা রয়েছেন কিংবা মিয়ানমার সীমান্তের ওপারে যারা রয়েছেন, তাদের সাথে সম্পর্ক তৈরি হচ্ছে কি না, এটা আমাদের সার্বভৌমত্বের জন্য, আমাদের স্থানীয় আইন শৃঙ্খলার জন্য খুব গুরুত্বপূর্ণ। আমার ধারণা ব্যাংক ডাকাতি শুধু টাকার জন্য করা হয়নি, এটিকে একটি মেসেজ দেওয়ার জন্য করা হয়েছে, তাদের শক্তিমত্তা দেখানোর জন্য করা হয়েছে এবং খুব ভালোভাবে খতিয়ে দেখা দরকার। আমাদের একটা বড় সমস্যা হচ্ছে ঘটনার তদন্ত হওয়ার আগেই আমরা একটি পক্ষ খুঁজে পাই অথবা দোষারোপ করার চেষ্টা করি অথবা যাকে অপছন্দ করি তাকে টেনে আনি এই ঘটনায় দোষারোপ করার জন্য। প্রতিবার একই কাণ্ড করলে কিন্তু হবে না। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের ভূ রাজনীতির খবর যারা রাখেন তারা মনে করেন যে এটি আসলে গুরুত্বের সাথে দেখতে হবে। সরকার এখন সর্বময় ক্ষমতার অধিকারী, সরকারকে সেইভাবে আচরণ করতে হবে যাতে করে আমরা নিয়ন্ত্রণ করতে পারি এই উন্মাদনা। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সেখানে তারা ভূমিকা পালন করে, বাট তাদের প্রতি মুহূর্ত কিন্তু ওরা মনিটর করে। কুকিচিন যারা আছে, আজকে আমি দেখলাম বিভিন্ন লেখায় এসছে যে ধরুন কখন নামাজ পড়তে যাচ্ছে বা কখন অন্য অন্য কাজে যাচ্ছে, যখন একটু নিরাপত্তাটা শিথিল হয়ে আসে তখনই কিন্তু
তারা এই অ্যাটাকটা করেছে একটি শাখায় আবার 1 কোটির এবং বেশি এদের টাকা ছিল, সাথে সেটা আবার কিন্তু তারা নেয়নি। এদের সাথে ধরুন ইন্ডিয়া বর্ডারের ওপারেও ইন্ডিয়ার কুকিচিনের লোক আছে এবং মিয়ানমারেও আছে। সুতরাং তারা কিন্তু একটা বড় শক্তি অর্জন করতেছে। এবং যেটি আশরাফ ভাই বললেন যে কি আমরা আজকে দেখেছি মিডিয়ায় যে ব্যাংকের যিনি ম্যানেজার সাহেব তাকে কিন্তু মসজিদ থেকে ধরে নিয়ে আসছে, কখন নামাজ পড়তে যায় সবাই সেটি কিন্তু তারা প্রতি মুহূর্ত ফলো করে। সুতরাং যখন একটু লোফল পাচ্ছে সেই মুহূর্তে তারা ঢুকে পড়ছে। সুতরাং আমাদের নিরাপত্তার স্বার্থে যত দ্রুত সম্ভব এদের নিয়ন্ত্রণ করা উচিত। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই বাংলাদেশের সেনাবাহিনী আছেন বা সেখানে যারা দায়িত্ব পালন করছেন তারা আরও সচেষ্ট হলে, আরও চেষ্টা করলে এদেরকে কিন্তু নিয়ন্ত্রণ করা যাবে। কিন্তু কারণ শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনীর দিক থেকে চিন্তা করলে কি আসলে পার্বত্য চট্টগ্রামের সমস্যার সমাধান করা সম্ভব, নাকি আবারও এখানে রাজনৈতিক চিন্তার প্রয়োজন রয়েছে বা রাজনৈতিক চিন্তা যে কোনো? আমার কিন্তু মনে হয় আইন শৃঙ্খলা দিয়েই শুধু নিয়ন্ত্রণ করা যাবে পার্বত্য চট্টগ্রাম, এটি ভুল ধারণা। এবং অতীতে যারা এই প্রক্রিয়ায় চেষ্টা করেছে তারা কিন্তু খুব সফল হয়নি। আপনাকে জনগোষ্ঠীর সাথে কাজ করতে হবে, তাদেরকে নিয়ে আপনার সমস্যার সমাধানের দিকে যেতে হবে। শুধুমাত্র আইন শৃঙ্খলা পরিস্থিতি অথবা সামরিক বাহিনী দিয়ে সামরিক সরকারগুলো অতীতে অনেকভাবে চেষ্টা করেছে, তাতে পার্বত্য চট্টগ্রামের ক্ষতি বেশি হয়েছে লাভ হওয়ার চেয়ে। কাজে আমার মনে হয় সেখানকার জনগোষ্ঠীও কিন্তু শান্তিপ্রিয়, কিন্তু আপনাকে খুব ভেতর থেকে দেখতে হবে তারা বঞ্চিত হচ্ছে কিনা, তারা বাঙালি অধ্যুষিত জনগোষ্ঠীর কাছে তারা পরাজিত হচ্ছে কিনা, তারা তাদের অধিকারহীন মনে করছে কিনা, তারা সীমান্তের ওপারে চলে যাওয়া অন্য জনগোষ্ঠীর সাথে যুক্ত হওয়ার চেষ্টা কেন করছে। আমার মনে হয় এই প্রশ্নগুলোর উত্তর খুঁজলে আপনি কিন্তু সমাধানের পথ খুঁজে পাবেন। নিশ্চয়ই। আজকের মতো সময় ফুরিয়ে গেছে। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক ধন্যবাদ আপনাদেরকেও। আজকের মতো বিদায় নিচ্ছি।